এখন পর্যন্ত গল্পে আমরা দেখেছি যে হঠাৎ করেই অ্যাডির পেটে প্রচণ্ড ব্যথা শুরু হয় এবং এরিকা একটি বই পড়ে জানায় যে এটা সম্ভবত অ্যাপেন্ডিক্সের ব্যথা, তাই অ্যাডির অপারেশন করতে হবে। এই জন্য সবাই সিদ্ধান্ত নেয় যে অ্যাডির অপারেশন এরিকাকেই করতে হবে। তাই তাকে একটি ডামি বডির উপর প্র্যাকটিস করানো হয় যাতে সে ঠিকভাবে অপারেশন করতে পারে। এইদিকে মহাকাশে মাইক পৃথিবীর সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিল। কোনো সাড়া না পেয়ে সে হাল ছেড়ে দেয় এবং পৃথিবীতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারপর সে তার শাটালে উঠে পৃথিবীর উদ্দেশ্যে রওনা হয়। এইদিকে এরিকা অ্যাডির অপারেশন শুরু করে। টড তাকে সাহায্য করছিল, কিন্তু অনেক চেষ্টা করার পরও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে এডিকে বাঁচানো যায় না। অন্যদিকে মাইক একটি ফাঁকা ক্রু জাহাজের উপর ল্যান্ড করে। এতে তার শাটালে বড় একটা গর্ত হয়ে যায় এবং সেটি ডুবে যেতে শুরু করে। তখন মাইক একটি ছোট্ট লাইফ বোট নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে, কিন্তু সে কোথায় যাবে সেটা তার জানা ছিল না। ফলে টানা 3 দিন সে এদিক ওদিক ঘুরে বেড়ায়, কিন্তু কোনো লাভ হয় না। শেষ পর্যন্ত হতাশ হয়ে যখন সে আত্মহত্যা করার কথা ভাবছিল, তখন সে একটি ছোট্ট ছেলেকে দেখতে পায়। আর সেই ছেলেটি আর কেউ নয়, এটা হচ্ছে ফিলিপ। মাইক আসলে ফিলিপের আপন ভাই। ফিলিপ তাকে বলে, তুমি এইভাবে হাল ছেড়ে দিতে পারো না। এত বছর একা মহাকাশে কাটিয়েছ, আর এখন যখন অবশেষে পৃথিবীতে ফিরে এসেছ, তখন মারা যাওয়ার কথা ভাবছ কিভাবে? হঠাৎ করে মাইকের ঘুম ভেঙে যায়। সে দেখে সামনে একটি বোট দাঁড়িয়ে আছে। সে খুশিতে সেই বোটের দিকে এগিয়ে যায়। বোটে উঠে জোরে জোরে চিৎকার করে জিজ্ঞেস করে, এখানে কেউ আছেন? আমাকে সাহায্য করুন। কিন্তু কোনো সাড়া মেলে না। ভেতরে ঢুকে সে প্রচণ্ড খাবার দাবার দেখতে পায় এবং এক মুহূর্ত দেরি না করে সেগুলো খেতে শুরু করে। কিছুক্ষণ পর তার চোখে পড়ে সেখানে রাখা কাপড়ের উপর। সে সেগুলো পরে নেয়। বহু বছর পর ছোট প্যান্ট পরে সে ভীষণ খুশি হয়। ঠিক তখনই মার্ক নামের একজন লোক হাতে অস্ত্র নিয়ে সেখানে আসে। মাইক ভয় পেয়ে বলে, ভাই দয়া করে আমাকে মারবেন না, আমি মাত্র 3 দিন হলো পৃথিবীতে এসেছি। মার্ক জিজ্ঞেস করে, তুমি কি ভাইরাসে আক্রান্ত? মাইক বলে, না ভাই, আমি গত 3 বছর ধরে মহাকাশে ছিলাম, মাত্র 3 দিন আগেই পৃথিবীতে ফিরে এসেছি। এটা শুনে মার্ক অস্ত্র নামিয়ে বলে, তোমার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো। এরপর তারা একসঙ্গে বসে বিয়ার খেতে খেতে গল্প করে। মার্ক জানায়, যখন সে শুনেছিল যে এক অদ্ভুত ভাইরাস পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছে এবং মানুষ মারা যাচ্ছে, তখন সে তার সব সঞ্চয় খরচ করে এই বোটটি কিনে নেয় এবং সমুদ্রের মাঝখানে চলে আসে, যাতে ভাইরাস তাকে আক্রমণ করতে না পারে এবং দীর্ঘদিন বাঁচতে পারে। মাইক বলে, এমনও তো হতে পারে যে তোমার শরীরে হয়তো ওই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার শক্তি আছে। কিন্তু মার্ক বলে, না, ওই ভাইরাসের সঙ্গে কেউ লড়তে পারবে না। রাতে ডিনারের সময় মার্ক মাইককে বলে, তোমার সম্পর্কে কিছু বলো। মাইক জানায় সে তার ভাই আর বাবা মায়ের সঙ্গে টাকসন নামের এক শহরে থাকতো, কিন্তু এখন তারা সবাই মারা গিয়েছে। তারপর সে একটি খুব পুরনো দামি মদের বোতল বের করে। বোতলটি দেখে মাইক অবাক হয়ে বলে, ভাই, এই বোতলের দাম তো $10,000। অর্ধেক বোতল খাওয়ার পর মাইক বলে, ভাই, আমাদের খাবারের সরবরাহ যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে, তাই আমাদের খাবার আনতে শহরে যেতে হবে। কিন্তু মার্ক তাকে থামিয়ে দেয়। সে বলে, ওইসব নিয়ে চিন্তা করো না, আমার কাছে অনেক খাবার আছে। আর তুমি কেন শহরে যেতে চাও? তুমি তো জানো পৃথিবীতে সবাই মারা গিয়েছে, আমরা দুজনে বেঁচে আছি শুধু এই কারণে আমি ছিলাম পানিতে আর তুমি ছিলে মহাকাশে। মাইক বলে, হয়তো আমাদের মতো আরও কিছু মানুষ বেঁচে আছে। মার্ক কোনো উত্তর দেয় না। এরপরে দুজনেই ঘুমাতে চলে যায়। রাতে মাইক লক্ষ্য করে মার্ক তার উপর নজর রাখছে, সে যেন পালিয়ে না যায়। এইভাবে সকাল হয়ে যায়। সকালে দেখা যায় মার্ক সরাসরি মাইকের সামনেই বসে আছে। মাইক মজা করে জিজ্ঞেস করে, কি ব্যাপার, আমার সঙ্গে কি সোহাগরাত পালন করতে চাও নাকি? মার্ক বলে, আমি তোমার সঙ্গে শহরে যেতে রাজি, কিন্তু একটা কথা মনে রাখবে, এই পুরো যাত্রায় নেতা হব আমি যা বলবো তোমাকে সেটাই করতে হবে। মাইক এতে রাজি হয়ে যায়। এরপর তারা দুজনে শহরের দিকে রওনা হয় এবং কয়েক ঘন্টার মধ্যেই সেখানে পৌঁছে যায়। এত বছর পর পৃথিবীর মাটিতে পা রেখে মাইক ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়ে। তার চোখ দিয়ে পানি ঝরতে থাকে। কিন্তু মার্ক বলে, তোর আবেগ শেষ হলে চল, কারণ আমরা এখানে বেশিক্ষণ থাকবো না। এরপর তারা একটি ট্রাক নিয়ে বেঁচে থাকা মানুষদের খুঁজতে বের হয়, কিন্তু চারপাশে শুধু নীরবতা ছাড়া আর কিছুই নেই। মাইক জিজ্ঞেস করে, যারা ভাইরাসে মারা গিয়েছে তাদের লাশগুলো কি হয়েছে? মার্ক তাকে এমন একটা জায়গায় নিয়ে যায় যেখানে চারিদিকে শুধু লাশ আর লাশ পড়ে আছে। দৃশ্যটা দেখে মাইক হতভম্ব হয়ে যায়। মার্ক বলে, প্রতিটা শহরে তুমি এমন দৃশ্য দেখবে। এখন বলো, তোমার কি এখনো মনে হয় যে আমাদের ছাড়া আরও কেউ বেঁচে আছে? মাইক হতাশ হয়ে পড়ে। তবু তারা আবার জীবিত মানুষদের খুঁজতে বের হয়।
হঠাৎ করেই মার্ক দেখতে পাই একটি বোর্ডে লেখা আছে অ্যালাইভ ইন টাকসন। এটা ফিলিপের লেখা, কারণ সে যে শহরেই যেত সেখানেই এমন লিখে রাখতো। এইটা দেখে মার্ক তাড়াতাড়ি গাড়ি ঘোরাতে শুরু করে, কারণ সে চায় না মাইক এইটা জানুক। কিন্তু মাইকও লেখাটা দেখে ফেলে এবং গাড়ি থামাতে বলে। কিন্তু গাড়ি না থামায় মাইক হাত ব্রেক টেনে নিচে নেমে বোটের দিকে ছুটে যায় এবং সেটা দেখে খুশিতে লাফাতে শুরু করে। কিন্তু তখনই পেছন থেকে মার্ক তার মাথায় আঘাত করে এবং তাকে অজ্ঞান করে দেয়। কিছুক্ষণ পর মাইকের জ্ঞান ফিরলে সে নিজেকে সমুদ্রের ধারে খুঁজে পায়। মার্ক বলে, তোমার তো আমাকে ধন্যবাদ দেওয়া উচিত, আমি তোমার জীবন বাঁচিয়েছি। তুমি কি ভাবছো টাকসনে গিয়ে কাউকে জীবিত পাবে? এই সব কিছু সরকারের প্ল্যান। তারা আমাদের মতো বেঁচে থাকা মানুষদের ধরতে চায়। কিন্তু মাইক তার কথায় বিশ্বাস করে না। সে বলে, আমি যাচ্ছি, তুমি যদি আমাকে মারতে চাও তাহলে মারতে পারো। মার্ক বলে, দেখো তুমি আমার ভাইয়ের মতো, কিন্তু যদি এখান থেকে যাও তাহলে আমি তোমাকে সত্যিই মেরে ফেলবো। বেচারা মাইকের আর কোনো উপায় থাকে না। সে বলে, ঠিক আছে, আমি তোমার সঙ্গে সমুদ্রে ফিরে যাব। এরপর মার্ক যখন মাইককে স্যানিটাইজ করছিল তখন তার হাত থেকে বন্দুকটা পড়ে যায়। মাইক সেটা তুলে নেওয়ার আগে মার্ক লাথি মেরে দূরে সরিয়ে দেয়, আর এরপর দুইজনের মধ্যে মারামারি শুরু হয়। মার্ক মাইককে মাথায় পাথর মেরে তাকে আবার অজ্ঞান করে দেয়। কিন্তু তখনই সে খেয়াল করে মাইকের স্পেশাল পোশাকটি ছিঁড়ে গেছে। এটা দেখে তার মনে হয় এবার হয়তো মাইকও ভাইরাসে আক্রান্ত হয়ে গিয়েছে এবং কিছুক্ষণের মধ্যে মারা যাবে। তাই সে মাইককে সেখানেই অন্য লাশগুলোর মাঝে ফেলে রেখে চলে যায়। কিছুক্ষণ পর মাইকের জ্ঞান ফিরে আসে। সে দেখে চারপাশে শুধু মৃতদেহ, সে নিজেও তাদের মধ্যেই পড়ে আছে। ঠিক তখনই মাইকের চোখ পড়ে সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের উপর। সে সেটি নিয়ে টাকসনের দিকে রওনা হয়। অন্যদিকে এডিকে কবর দেওয়া হয়। সেখানে ফিলিপ সবার কাছে বলে, আমরা এডির শেষকৃত্য ভাইকিংদের মতো করব। গেইল বলে, না, এডি কখনোই এমনটা চাইতো না। ফিলিপ বলে, আমি জানি সে এমনটা চাইতো না, কিন্তু সে একজন হিরোর মতো ছিল। এরপর এডির লাশ একটি নৌকায় তুলে সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়। ফিলিপ আগুনের তীর ছুঁড়ে নৌকাটিতে আগুন ধরানোর চেষ্টা করে, কিন্তু তার তীর এক হাতও ঠিকমতো এগোয় না। এইটা দেখে সবাই বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায় এবং বলে, এ আর কখনোই ভালো হবে না। পরে ফিলিপ লক্ষ্যভেদ করার চেষ্টা করতে থাকে, কিন্তু তার তীর লক্ষ্যেই পৌঁছায় না। ঠিক তখনই ক্যারল সেখানে আসে। ফিলিপ তাকে বলে, কালুয়া এডি আমার ভাইয়ের মতো ছিল। শুরুতে আমি তাকে একদমই পছন্দ করতাম না ঠিকই, কিন্তু পরে আমাদের সম্পর্ক ঠিক হয়ে যায়। ইস, আমি যদি তার আত্মাকে শান্তি দিতে পারতাম। ক্যারল তখন বিষয়টা ঘুরিয়ে বলে, এইসব বাদ দে, বলো তো মেলিসা যখন টডকে বিয়ের প্রস্তাব দিয়েছিল তখন টড কি জবাব দিয়েছিল? ফিলিপ বলে, তুই আমার অনেক ঘনিষ্ঠ, তাই তোকে একটা সিগারেট বলছি। আসলে এডি আর এরিকার মধ্যে গোপনে একটা শারীরিক সম্পর্ক চলছে। ক্যারল অবাক হয়ে বলে, এটা তো খুবই খারাপ বিষয়, আমাকে এখনই মেলিসাকে বলতে হবে, সে আমার বেস্ট ফ্রেন্ড। ফিলিপ বলে, না, তুই বলবি না, কারণ আমি তোকে বিশ্বাস করে বলেছি। ক্যারল বলে, ঠিক আছে, আমি কাউকেই বলবো না। ওইদিকে মেলিসা সময় কাটানোর জন্য জিনিসপত্র ভাঙচুর করছিল। তখন ক্যারল সেখানে আসে, কিন্তু তাকে দেখে আবার চলে যেতে শুরু করে, যেন সত্যিটা বলে না ফেলে। ঠিক তখনই মেলিসা তাকে ডেকে বলে, টডকে নিয়ে তোমার সঙ্গে জরুরি কথা আছে। কিন্তু ক্যারল গরুকে খাবার দেওয়ার অজুহাত দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর রাত হয়ে যায়, কিন্তু ফিলিপ তার নাটক বন্ধ করে না। এডির শোকে সে গান গাইতে শুরু করে, যেটা ছিল ভীষণ বাজে গান। গান গাইতে গাইতে মাঝে মধ্যে কান্নার অভিনয় করছিল। সবাই বুঝে যায় সে কত বড় নাটকবাজ। পরের দিন সকালে মেলিসা ক্যারলের দেওয়া জুতোর তারকা চিহ্নগুলো খুলছিল। তখন টড এসে জিজ্ঞেস করে, তুমি জুতো নিয়ে কি করছো? মেলিসা বলে, এই জুতো পরেই তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম। যেটার উত্তর হবে না সেটা আমি ভালো করেই জানি। টড বলে, ঠিক আছে, পরে কথা হবে। এদিকে মেলিসা এখনো টডকে বলতে পারছে না। সে বলে, আমরা কি একসাথে বসে টিভি দেখতে পারি? আমি কথা দিচ্ছি আমি তোমাকে স্পর্শ করব না, শুধু বন্ধুর মতো টিভি দেখব। টড বলে, ঠিক আছে, আমি তো এখন বসে আছি। ওইদিকে ফিলিপ কালুয়া এডির ঘরে ঢুকে বলে, অন্ধকারে এই ঘরটা ঠিক তোর মতোই কালো লাগছে। তখন তার চোখ পড়ে এডির কাপড়ের উপর। সেগুলো পরে সে এডির নকল করতে শুরু করে। এরপরে এডির ফেলে দেওয়া ভাঙা দোলনাটা টেপ দিয়ে জোড়া লাগিয়ে সে গেইলের কাছে যায় এবং বলে, চিন্তা করো না, এডি মারা গিয়েছে তো কি হয়েছে, আমি তো আছি, আমি হব তোমার বাচ্চার বাবা। গেইল শান্তভাবে বলে, সবকিছু ঠিক আছে, কিন্তু এডি মারা যাওয়ার আগে আমাকে বলেছিল আমি যেন কোনো বলদকে আমাদের বাচ্চার বাবা না বানাই। এই কথা শুনে ফিলিপের অনেক খারাপ লাগে, কিন্তু সে এমন ভাব করে যেন কিছুই হয়নি। এরপরে দোলনাটা ছুঁড়ে ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। ওইদিকে টড আর মেলিসা টিভি দেখছিল।
কিন্তু হঠাৎ করে মেলিসার আবার উত্তেজনা জেগে ওঠে আর সে টডকে জোর করে চুমু খেতে শুরু করে। এইদিকে ফিলিপ গেইলের সামনে এডিকে খারাপ প্রমাণ করার চেষ্টা করে। সে তাকে এডির ঘরে নিয়ে গিয়ে বলে, দেখো তোমার কালুয়াই এইসব নোংরা ম্যাগাজিন দেখে নিজের হাতগাড়ি চালাতো, এবং আরও দেখো ড্রয়ারে কতগুলো ড্রাগস লুকানো। আসলে এইসব জিনিস ফিলিপ আগে থেকেই সেখানে রেখে দিয়েছিল, যাতে গেইল এডিকে খারাপ ভাবে এবং ফিলিপকে ভালো মানুষ ভেবে তার সন্তানের বাবা বানায়। কিন্তু তার পরিকল্পনা সফল হয় না। ওইদিকে মেলিসা ক্যারলকে বলে, আমি এইমাত্র টডের সঙ্গে মজা করে আসলাম। ক্যারল বলে, আচ্ছা ভালো তো, তুমি কি এই কথা এরিকাকে বলেছ? মেলিসা বলে, আমি এরিকাকে কেন বলবো? ক্যারল বলে, হ্যাঁ ঠিকই বলেছ, এরিকাকে বলার কি দরকার। এই বলে সে সেখান থেকে চলে যায়। ওইদিকে ফিলিপ এডির সব জিনিসপত্র পুড়িয়ে ফেলতে শুরু করে, এমনকি সে যে জামা কাপড় পরেছিল সেগুলো আগুনে ফেলে দেয়। সে বলে, আমি কোথাও তোর অস্তিত্ব রাখবো না, তোর সব জিনিসপত্র মুছে ফেললাম। কিন্তু তখনই তার চোখ পড়ে একটি নৌকায়, যেখানে এডির মৃতদেহ ছিল। নৌকাটি ঘুরে ফিরে আবার সেই তীরে এসে পড়েছে। ফিলিপ বলে, যাওয়ার আগে অন্তত আমাকে তোর সন্তানের বাবা বানিয়ে যেতে পারতিস। আমি তো ভেবেছিলাম আমরা বন্ধু হয়ে গিয়েছি, কিন্তু তুই তো বিশ্বাসঘাতক। ঠিক তখনই গেইল সেখানে এসে বলা, এবার ওকে ছেড়ে দাও, সে তো মারা গিয়েছে, আর কত জ্বালাবে ওকে। এরপর তারা দুজনে মিলে এডিকে সেখানে কবর দেয়। পরের দিন ফিলিপ বাড়িতে ভাঙচুর করছিল। তখন ক্যারল এসে বলে, জান আজকে তোমাকে আমার জন্য একটা কাজ করতে হবে। ফিলিপ বলে, অবশ্যই জান, তুমি যা বলবে আমি তাই করব। ক্যারল বলে, তাহলে তোমাকে আমার জন্য একটা টেস্ট করতে হবে। আমি মেডিকেল স্টোর থেকে ফার্টিলিটি কিট এনেছি। এতবার চেষ্টা করার পরও আমি কেন প্রেগনেন্ট হচ্ছি না সেটা আমি জানতে চাই। সমস্যা আমার মধ্যে আছে নাকি তোমার মধ্যে? ফিলিপ বলে, কোনো সমস্যা নেই, আমি টেস্ট করতে রাজি। এদিকে দেখা যায় টড এরিকার ঘর থেকে নিজের জামা কাপড় ঠিক করতে করতে বেরোচ্ছে। ঠিক তখনই মেলিসা সেখানে আসে। টড তখন অজুহাত দিয়ে বলে, আমি তো শুধু এরিকার খোঁজ নিতে গিয়েছিলাম। মেলিসা বলে, ওইসব বাদ দাও, আমার সঙ্গে একটা মুভি দেখবে? টড বলে, হ্যাঁ অবশ্যই। ওইদিকে ক্যারল আবার ফিলিপকে জিজ্ঞেস করে, আমি যেটা করতে বলেছিলাম তুমি সেটা করেছো? ফিলিপ বলে, এই তো প্রস্তুতি নিচ্ছি। আর সেই প্রস্তুতির জন্য সে আবার নোংরা ম্যাগাজিন দেখে নিজেকে উস্কে দিচ্ছিল। ক্যারল বলে, এইসব নোংরা জিনিস বাদ দাও, আমার কাছে এই বইয়ের থেকেও ভালো জিনিস আছে। ফিলিপ বলে, দেখি তাহলে তোমার কাছে এর থেকেও ভালো কি আছে। তখন ক্যারল তাকে নিজের হাতে আঁকানো মেয়েদের কিছু ছবি দেখায়, কিন্তু সেগুলো দেখে ফিলিপের একদমই ভালো লাগছিল না। এরপর ক্যারল তাকে আরেকটা ঘরে নিয়ে যায়, যেখানে দেওয়ালে একই ধরনের আঁকা বড় বড় ছবি টাঙানো ছিল। ওইদিকে টড একদিকে মেলিসার সঙ্গে মজা নিচ্ছিল, আবার অন্যদিকে এরিকার সঙ্গেও চালিয়ে যাচ্ছিল। তবে তার সবচেয়ে বেশি ভালো লাগছিল মেলিসার সঙ্গে, তাই সে ঠিক করে এরিকার সঙ্গে ব্রেকআপ করবে। কিন্তু এরিকার কাছে যেতেই সে তাকে জড়িয়ে ধরে। টডেরও খারাপ লাগছিল না, তাই সে পরিস্থিতির সুযোগ নেয়। পরে রুম থেকে বেরিয়ে সে ভাবে, এটার সঙ্গে ব্রেকআপ করা তো কঠিন, বরং মেলিসার সঙ্গে ব্রেকআপ করি। কিন্তু মেলিসার কাছে যেতেই সেও তাকে জড়িয়ে ধরে। ফলে টড না চাইলেও আবার কাজ চালিয়ে যেতে হয়। এইদিকে ফিলিপ কোনোভাবে টেস্ট কমপ্লিট করে, কিন্তু রেজাল্ট আসে নেগেটিভ, মানে তার পানির কাউন্ট খুব কম। সে বিশ্বাসই করতে পারে না, তাই সে আরও 3বার টেস্ট করে, কিন্তু সবগুলোই নেগেটিভ আসে। ফিলিপ বলে, হয়তো কিটটাতেই সমস্যা আছে। বক্স উল্টে দেখে সেখানে লেখা আছে মেড ইন চায়না। সে বলে, এটা তো চায়নার জিনিস, এর উপর ভরসা কিভাবে করব? ক্যারল বলে, তবুও বারবার নেগেটিভ কেন আসে, একটা তো পজিটিভ আসা উচিত। ফিলিপ বলে, চলো এই কিটটা টডের উপর ট্রাই করে দেখি, তাহলেই বোঝা যাবে এইটা ঠিক আছে কিনা। ওইদিকে টড অনেক পরিশ্রমের পর পুলের ধারে বসে বিশ্রাম নিচ্ছিল। তখন ফিলিপ এসে বলে, ভাই এই ডিব্বাই একটু নমুনা দিতে পারবি? টড মজা করে বলে, হ্যাঁ ভাই, আমার কাছে তো অনেক আছে, কিন্তু এখন দিতে পারবো না, কারণ এখন একদমই খালি আছে। ফিলিপ জিজ্ঞেস করে, তুই কি জানাতে চাস, আমি এটা দিয়ে কি করব? টড বলে, না ভাই, তুই তো নিজের লোক, এসব জিনিস দরকার পড়তেই পারে। তারপর মজা করে বলে, চাইলে এখন অন্য কিছু দিতে পারি। ফিলিপ বলে, না না, পরে আসবো, যখন নমুনা জমা হবে। টড বলে, এই কয়েকদিন খুবই ব্যস্ত আছি, কখনো মেলিসা কখনো এরিকা, একদমই বিশ্রাম নেই। ফিলিপ বলে, বাহ, তোর তো দারুণ চলছে, কিন্তু শেষমেশ তো কাউকে না কাউকে সত্যটা বলতেই হবে। টড বলে, আমি কাউকেই কষ্ট দিতে চাই না। ঠিক তখনই এরিকা এসে বলে, টড একটা কাজে তোমার সাহায্যের দরকার। টড বলে, এখনই আসছি। তারপর ফিলিপকে বলে, ডিব্বাটা দে, কিছুটা নমুনা দেব। রাতে ফিলিপ তার ঘরে এসে দেখে টডের দেওয়া নমুনা রাখা আছে। সেটা কিটে ব্যবহার করতেই সে দেখে রেজাল্ট এসেছে পজিটিভ। এটা দেখে ফিলিপ খুবই হতাশ হয়ে পড়ে। ঠিক তখনই ক্যারল সেখানে এসে জিজ্ঞেস করে, টড কি তোমাকে নমুনা দিয়েছে? কিন্তু ফিলিপ এখানে মিথ্যে বলে, না এখনো দেয়নি।
পরের দিন সকালে ফিলিপ নিজের প্লাস্টিকের পুলে মদ ঢেলে আরাম করছিল। ওইদিকে টডও রোদে বসে বিশ্রাম নিচ্ছিল। তখন গেইল তার কাছে আসে। টড জিজ্ঞেস করে, তোমার কি কোনো সাহায্য দরকার? গেইল বলে, মরার আগে অ্যাডি আমাকে বলেছিল তোমাকেই যেন আমি আমার সন্তানের বাবা বানাই। টড অবাক হয়ে বলে, তুমি মজা করছো তাই না? গেইল বলে, না, একদমই সত্যি বলছি। সে বলেছিল টডের মতো ভালো মানুষ আর কেউ নেই, শুধু তুমি আমার সন্তানের খেয়াল রাখতে পারবি। এই কথা শুনে টড হাসতে হাসতে বলে, ঠিক আছে, আমি রাজি। তোমার কিছু দরকার হলে আমাকে বলবেই। গেইল খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে। সুযোগ বুঝে টডও তাকে চুমু খায়, আর গেইলও এতে আপত্তি করে না। এরপর টড সমুদ্রের ধারে হাঁটতে হাঁটতে নিজেকেই গালিমন্দ করতে থাকে। আমি তো একদমই পশু হয়ে গিয়েছি। 4 জনের মধ্যে 3 জনের সঙ্গেই জড়িয়ে পড়েছি, আর কতজন? ওইদিকে ফিলিপ আবার টেস্ট করে, কিন্তু রেজাল্ট এখনও নেগেটিভ আসে। এইটা দেখে সে ভীষণ ভেঙে পড়ে। আমি ক্যারলকে কিভাবে বলবো যে আমি কখনো বাবা হতে পারবো না? দুঃখের মুখে সে ক্যারলের কাছে গিয়ে বলে, জান, এইবার রেজাল্ট পজিটিভ এসেছে, কিন্তু আসলে সেইটা ছিল টডের নমুনা। পরে সবাই সমুদ্রের ধারে বসে কথা বলছিল। তখন টড এসে বলে যে সে আর লুকোচুরি করবে না। সে মেলিসাকে বলে, আমি কিছুদিন ধরে এরিকার সঙ্গে ছিলাম। আর এরিকাকে বলে, আমি আবার মেলিসার কাছে ফিরেছি, এমনকি গেইলকেও চুমু খেয়েছি। এই কথা শুনে 3 জন মেয়ে একে অপরের সঙ্গে ঝগড়া শুরু করে। টড বলে, আমি কারো মন ভাঙতে চাই না, আমরা কি 3 জনে একসঙ্গে থাকতে পারি? সবাই তাকে এমনভাবে তাকিয়ে থাকে যেন সে ফিলিপের থেকেও এক ধাপ এগিয়ে আছে। এদিকে ফিলিপও ক্যারলকে সত্যটা জানায়। সে বলে, সমস্যা তোমার না, সমস্যা হচ্ছে আমার। আমি কখনো বাবা হতে পারবো না। আমার সবগুলো টেস্টে নেগেটিভ এসেছে। যে পজিটিভের কথা বলেছিলাম সেইটা ছিল টডের। ঠিক তখনই ক্যারল হঠাৎ করে পেছনে তাকিয়ে বলে, ওইদিকে দেখো, কেউ আসছে। সে আর কেউ নয়, ফিলিপের ভাই মাইক। ফিলিপ এইটা দেখে দৌড়ে তার দিকে যায়। এইটা দেখে মনে হয় যেন সে তাকে জড়িয়ে ধরবে, কিন্তু হঠাৎ করে সে মাইকের পেটে ঘুষি মেরে বসে। সে চিৎকার করে বলে, তোর সাহস কি করে হলো আবার আমার সামনে আসার? আমার প্রেমিকাকে কেড়ে নেওয়ার পরও তোর শান্তি হয়নি? এই বলে সে আবার তাকে মারতে শুরু করে। এখন প্রশ্ন হলো, এই 2 ভাইয়ের মধ্যে এমন কি হয়েছিল যে ফিলিপ মাইককে এত ঘৃণা করে? আর টড কি পারবে 3 জন মেয়েকে একসঙ্গে চালাতে, নাকি তার পরিণতিও ফিলিপের মতো হবে? জানতে হলে দেখতে হবে পরের ভিডিও। আর পরের ভিডিওর জন্য কি করতে হবে সেটা তো তোমরা জানোই, কমেন্টে লিখে দিন। পার্ট 8। ধন্যবাদ।